তবে কি এবার বাতিল হচ্ছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প? কেউ পাবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। শুভেন্দু অধিকারী একটা চিটিংবাজ মুখ্যমন্ত্রী, উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এটা একটা প্রতারক একটা সরকার মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এবং দেয়নি কিছু, মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছে। অন্নপূর্ণা যোজনাটা উঠেই যাবে, বলবে আর আমরা দেবো না, এটাই হবে শেষ করে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দিকে দিকে বিক্ষোভ, আর কালকে দেখলাম ট্রেন আটকে রীতিমতো নিত্যযাত্রীদের হয়রানিতে পড়েছেন, তার সঙ্গে কিছু মহিলা রাস্তায় কান্নাকাটি করছেন। বেহালাতেও বিক্ষোভ হয়েছে গতকাল, কেউ বলছে বিষ খেয়ে মারা যাবো, এরকমও শোনা যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রতারণা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাস্তায় মায়েদের নামতে হচ্ছে। আমার আপনার বাড়ির মায়ের রাস্তা, মাদের রাস্তায় নামাবেন, মাদের রাস্তায় না বলে কিন্তু ফল ভালো হয়। অন্নপূর্ণা ভান্ডারের ব্যবস্থা করুন, নয়তো পৌরসভাতে বুঝিয়ে দেবো। বিজেপি তৈরি থাকুন, পৌরসভাতে কিন্তু এই মহিলারাই আপনাদের মুখে গোবর লেপে দেবে। আচ্ছা স্যার, আপনি আসার আগে তো খোলাসা করে একবারও বলেননি কারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবে আর কারা পাবে না। আসার আগে কেন এত ক্লিয়ার করে বলেননি? এটা তো আপনার চিন্তা করা উচিত ছিল, যে চিন্তা করে আপনি কথাটা বলতে পারতেন। যে কথা যাচ্ছে না, ভাবিয়াও করিও কাজ, করিয়া ভাবিও না। এই নয়া সরকার আমরা চাই না, আমরা চাই না। মানুষ কিভাবে ক্ষতিত করছে, কিভাবে নির্যাতিত করছে, কিভাবে হ্যারাসমেন্ট করছে, সেই সরকার বিচার করবে। দরকার হলে জেলে আমি ঢুকবো, আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। দিকে দিকে মহিলারা বিক্ষোভ করছেন, রাস্তা আটকে দিচ্ছে। তো যত তাড়াতাড়ি পারবেন পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করুন, টাকাটা দিয়ে দিন, তাহলে সরকারটা কিন্তু টিকবে না, নিশ্চিন্তে থাকুন। মানুষ হেপে উঠেছে, অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটা পরিষ্কার জানা উচিত, সব সুবিধা সবার জন্য নয়। প্রিয় দর্শক, ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় যে লক্ষ্মীর ভান্ডার ছিল, প্রিয় দর্শক, সেই লক্ষ্মীর ভান্ডারে কিন্তু প্রত্যেক মাসে 1500 করে টাকা ভারতের সকল মহিলাদের জন্য দেওয়া হতো। কিন্তু প্রিয় দর্শক, ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন থেকে শপথ গ্রহণ করেছেন, এমনকি প্রিয় দর্শক তিনি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রিয় দর্শক মুখ্যমন্ত্রী হওয়ার আগেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে যদি তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে। প্রিয় দর্শক, লক্ষ্মীর ভান্ডারে যেখানে 1500 করে টাকা দিত, সেখানে নাকি অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দিবে প্রত্যেক মাসে। কিন্তু প্রিয় দর্শক, এই শুভেন্দু অধিকারী এখন বর্তমান সময়ে এসে বেশ কিছুদিন কিছু মানুষকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিলেও কিন্তু প্রিয় দর্শক এখন এসে কিন্তু শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা দিয়েছে যে আর কোনো রকমের এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে না। প্রিয় দর্শক, তাহলে কি এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই এই বেশ কিছুদিন বা নির্বাচনের আগে এরকম স্লোগান দেখিয়ে তিনি মুখ্যমন্ত্রী পদ হাসিল করার জন্য এই সব কথাগুলো বলেছিলেন? তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে এখন বর্তমানে শুভেন্দু অধিকারীর কি অবস্থা হতে পারে, এমনকি প্রিয় দর্শক কি অবস্থা হওয়া প্রয়োজন, তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আরো যে ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেখবেন এই কিছুদিন বিভিন্ন ইস্যু ঘুরতে ঘুরতে ওই অন্নপূর্ণা যোজনাটা উঠেই যাবে, বলবে আর আমরা দেবো না। লক্ষ্মী ভান্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দিচ্ছিল, এটা তো পপ ঘোটালা করে শেষ করে দিল। এখন খালি কিভাবে দেবে না সেটা বলছে, দেওয়ার কথা বলছে না। পাকা বাড়ি থাকলে দেবো না, 3টে রুম থাকলে দেবো না, আইটি ফাইল থাকলে দেবো না, বাড়ির একজন সরকারি চাকরি থাকলে দেবো না, বাড়িতে গাড়ি থাকলে দেবো না। তো না দেওয়ার লিস্টটা আপনার অনেক লম্বা। অতএব দেওয়ার যদি মানসিকতা না থাকে, এটা একটা প্রতারক একটা সরকার মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এবং দেয়নি কিছু, মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার। এক তো চতুর্দিকে বাড়িঘর ভাঙছে, দোকান ভাঙছে, পিডব্লিউডি রাস্তায় মানে কার একটা শেড বেশি আছে, কার একটা হোর্ডিং লাগানো আছে, খুঁজে খুঁজে ভাঙছে। ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়েতে এখন টোটো যাবে না, তাতে অন্তত 20 লক্ষ যুবক তারা তাদের রোজগার হারাবে। ট্রেনে হকার উঠে গেল, ভিখারি উঠে গেল, ভিখারি ভাবছে এবারে ভিক্ষা কি করে করবো। তো এই যে ধ্বংসলীলা এরা চালিয়েছে, এটা অ্যাকচুয়ালি বড় কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য এরা এই বাংলাকে সাজাচ্ছে। তাদের জমি জায়গা হবে, নতুন হাইওয়ে হবে, রাস্তা হবে, ঝাঁচকচকে শহর হবে, যেখানে গরিবের কোনো জায়গা থাকবে না। তারপরে তো ওইসব কি থুতু ফেললেও টাকা লাগবে, মানে লন্ডন বা নিউ ইয়র্ক সিটি এরা বানাবে মনে হয়। হ্যাঁ, মানুষ জন্য কোনো পরিষেবা নেই। আপনি রাস্তায় যে শৌচালয় পাবেন, তার আগে তো ব্যবস্থা করবে, তারপরে তো আইন লাগু করবে। মোটর ভেহিকলস এর অ্যাক্টের রমরমা আছে, হেলমেট নো সিগন্যাল অমুক তমুক, কিন্তু রাস্তার গাড্ডাগুলোকে ঠিক করবে। অ্যাক্সিডেন্ট হলে হেলমেট পরলে সেফটি হবে, আর রাস্তা ভালো হলে সেফটি হবে না। রাস্তাগুলোকে ঠিক করুক, ব্রিজগুলো ভেঙে পড়ছে। তো এরা একটা মিথ্যাবাদী প্রতারক সরকার। আপনি দেখবেন এই কিছুদিন বিভিন্ন ইস্যু ঘুরতে ঘুরতে ওই অন্নপূর্ণা যোজনাটা উঠেই যাবে, বলবে আর আমরা দেবো না, এটাই হবে শেষ কথা। এটা আবাস যোজনা, এটা হচ্ছে বাঁশ যোজনা, মানে না বাঁশ কেন ঝাড়ে, এটা হচ্ছে সেইরকম একটা ললিপপ। যারা 3000 টাকা দিতে পারে না, এখন তারা 3 লাখের স্বপ্ন দেখাবে, 30 লাখের স্বপ্ন দেখাবে, কি স্বপ্ন দেখাবে। এদের কথাগুলো কোনো সিরিয়াসলি নেবেন না। ঠকবাজির একটা দল ঠকাবে। আরে এ তো ইকোনমি বসে যাচ্ছে, পেট্রোল আনানোর পয়সা নেই। ইরান এদেরকে সস্তায় তেল দিচ্ছে, ধারে তেল দিচ্ছে, সেই তেল নেওয়ার ক্ষমতা নেই। গাড়িয়ারি ছেলেদের ইথানলের ফ্যাক্টরি আছে, বলে ইথানল বেচো, তাতে পুরো
কোটি কোটি গাড়ি ধ্বংস হয়ে যাক, সিজ হয়ে যাক ইঞ্জিন, ঠিক আছে। অতএব এদের কোনো কথাকে ভালোভাবে নেবে না। প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লাখ আएंगे, আসেনি। सबको पक्का मकान मिलेगा 2022 तक, আসেনি। किसान को डबल रोजगार मिलेगा, फसल का डबल कीमत मिलेगा, আসেনি। এরা মেয়েদের বলেছিল বেটি পড়াও বেশি পড়াও, কিছু হয়নি। স্মার্ট সিটি, ডিজিটাল সিটি, কিছু হয়নি। অতএব এরা যা বলবে সব মিথ্যা বলবে। এবং এরা এমনকি ভ্যাকসিন দিয়েছিল জোর করে, ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল, সবাই গেছিল না। ভারত সরকারের মোদিজির ছবি লাগানো আছে, তো এটা সেফ, এটা ভালো, অনেক বোঝানো হইলো। তারপরে সেই ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি আদালতে বললো আমাদের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ এবং এর জন্য রক্ত জমাট বেঁধে যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক অনেক বেশি বেড়ে গেছে এবং এটা প্রচন্ড ক্ষতি করেছে। এখন দেখবেন প্রতিটা মানুষ যারা নিয়েছে তাদের সব অ্যালার্জির প্রবলেম, হজমের প্রবলেম, ঘুমের প্রবলেম, মাসেলসের প্রবলেম, হাজারো প্রবলেম, এবং এরা সামান্য কারণে টুকটুক করে ব্রেন স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তো এইটা হচ্ছে মোদিজি, মানে মোদিজি আমি কসম খেয়ে বলতে পারি মোদিজি কোনো কাজ করবে আর মানুষের ক্ষতি হবে না, এটা হতে পারে না। ভাষা নেই, মানে নোংরামুর কি চরম বহিঃপ্রকাশ এই বিজেপি সরকারের। স্কুল চাওয়ার জন্য তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা, তার বাবাকে হত্যা করা, ওকেও হত্যা করতে গেছিল স্কুল চেয়েছে বলে। সে কিন্তু লোন চাইনি, চাকরি চাইনি এবং নিজের জন্য স্কুল চাইনি। গ্রামের হেডমাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে আপনাদের অডিটটা আমরা দেখতে চাই, যে স্কুলে কত ফান্ড এসছে, কোথায় কত ইনভেস্ট হয়েছে, কি কি ডেভেলপমেন্ট হয়েছে, স্কুলের যে পরিবেশ। কারণ এটা সিজেপি, যে কংগ্রেস জনতা পার্টি, তাদের এটা একটা শিক্ষা ডেভেলপমেন্টের জন্য, স্কুলের অবস্থার উন্নতির জন্য একটা দেশব্যাপী একটা ওরা কর্মসূচি নিয়েছে, ওদের ছেলেরা স্কুলে যাবে। এরা ভাবলো আব্দুল তো একটা সামান্য ছেলে, স্কুলে এসে হিসাব চাচ্ছে, অডিট রিপোর্ট চাচ্ছে। ওই হেডমাস্টারও মনে হয় ওই চুরিতে ঘাপলায় সামিল, কারণ টাকা গভর্নমেন্টের যে গ্রান্ট আছে সেগুলো লুটুপুটে খেয়ে নেওয়া হয়। তিনি ভয় পেয়ে গিয়ে বিজেপি দপ্তরে ফোন করলেন। বিজেপি বললো ঠিক আছে আমরা লোক পাঠিয়ে দিচ্ছি, এখনই ওকে আমরা শেষ করে দেবো, আর যেন কেউ কথা না বলে। এটা উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদের আওয়াজ বন্ধ করা, প্রশ্নকে থামিয়ে দেওয়া। এই যদি পুরো পশ্চিমবাংলার সব স্কুলগুলোতে গিয়ে গার্জেনরা, ছাত্ররা গিয়ে প্রশ্ন করতে শুরু করে, স্কুলের হিসাব দাও, কত টাকা সরকারি টাকা এসছে, কোথায় খরচ এসছে, কোনটা কোনটা করতে হবে, যদি করে তাহলে তো পাগল হয়ে যাবে এরা। মানুষের সামনাসামনি এরা দাঁড়ানোর অবস্থা নেই, কি করে খুন করতে হবে। আব্দুল, তার বাবার প্রতি মাগফিরাতে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিক। মহান পিতা, আজকের দিনে একজন পিতা দিল্লিতে তার ছেলেকে পাঠাচ্ছে, যা বেটা গিয়ে দেশের জন্য লড়াই করো, দেশের শাসক, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করো, বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, শিক্ষার জন্য লড়াই করো। মানে সেই লোকটার হৃদয় কত বড় হবে, একটা সামান্য ঘরে থাকে বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে, সে তার ছেলেকে দিল্লিতে পাঠিয়ে দিল। সেই মানুষটাকে আমরা হারিয়েছি, এর কষ্ট তো থাকবে, কিন্তু সেই মহান মানুষের মহান সন্তান কত বড়, সে এখনো বাবাকে হারিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে, সে কিন্তু টলেনি। তাকে যখন ক্ষতিপূরণের দাবি করা হলো, সে বললো আমার ক্ষতিপূরণ চাই না। সে ধনী বিত্তশালী লোক না, কিন্তু সে বলছে আমার এই বাংলার ছেলেদের জন্য আমি একটা আন্তর্জাতিক মানের স্কুল চাই আমার বাবার নামে, আমার নিজের জন্য কিছু চাই না। তার যে স্কুল, যে স্বপ্ন, তার যে নিষ্ঠা, তার যে গোল, সে কিন্তু এখনো সেই স্কুলেই আটকে আছে। তার বাবা হারিয়ে গেছে, তার বাবা হারানোর পরেও কিন্তু তার স্কুলের প্রতি যে ভালোবাসা, সেখান থেকে কিন্তু তাকে সরানো যায়নি। তার দাবি এখনো কিন্তু স্কুল। অতএব এটা পুরো ভারতবর্ষের জন্য একটা শিক্ষণীয়। আর আমি স্যালুট জানাবো, শ্রদ্ধা জানাবো আমার সিজেপির আশুতোষ সহ তার যে কেন্দ্রীয় নেতৃত্ব এসছে। মানে এটা কখনো হয়নি, এটা প্রথমবার যে বাংলার একটা প্রত্যন্ত গ্রামে, বাঁকুড়ার ইন্দাস থানার ওইখানে একটা গ্রামে কারোর বাড়ি আক্রমণ হয়েছে, মারা হয়েছে। তার জন্য পুরো সেন্ট্রাল টিম উঠে চলে আসবে এবং পশ্চিমবাংলার সরকারকে চোখ রাঙাবে যে তুমি হালকাভাবে নিও না, তোমাকে যদি আমরা ঘিরে নিই তুমি বাঁচবে না। এবং অফিসারকে বলেছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে না, আমরা কিন্তু দেশের শিক্ষামন্ত্রীকে গদি থেকে নামিয়ে এসেছি, অর্থাৎ তোমার গদি আমরা টলিয়ে দেবো। আমার 10 দিনে বিচার চাই, নাহলে বাঁকুড়ার প্রশাসনিক ভবন আমরা ঘেরাও করে নেবো যতক্ষণ না বিচার পাবো। এতে কিন্তু শুভেন্দু অধিকারী, পুরো বিজেপি, রাজ্য বিজেপি আতঙ্কিত, যারা অমিত শাহকে আর মোদীকে ঘরে ঢুকে দিতে পারে, যে মোদীকে পার্লামেন্টের পিছন দরজা দিয়ে লুকিয়ে পালিয়ে যেতে হয়, যার হাতের ঘুম এখন হারাম, তারা এখন পশ্চিমবাংলার দিকে মুখ করেছে। আমি নিশ্চিত শুভেন্দু অধিকারীর পা ঠটক করে কাঁপছে, বিজেপি কাঁপছে। এরা যদি বাংলার মুখী হয়ে যায়, বাংলার দিকে একবার ঘুরে, বাংলায় পা ফেলে দিয়েছে, বাংলায় কিন্তু টিকা দায় হয়ে যায়। এমনি বাংলা বিপ্লবের মাটি, বাংলায় এই বিজেপির কোনো জনপ্রিয়তা নেই। মানুষ যারা ভোট দিয়েছে তারা হাত কামড়াচ্ছে, যে ভুল হয়ে গেছে, সুযোগ পেলেই আমরা সংশোধন করব। এদের এই আগমন ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন সূর্য দেখাচ্ছে। যারা তার সহকর্মীর উপরে একটা আঁচড় আসলে, বা এটা অনেক বড় ঘটনা যাই বলুক, তারা কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে মণিপুর পর্যন্ত তারা কিন্তু ঢুকে যাবে এবং সেই সরকারকে কাঁপিয়ে দেবে। তারা কাউকে ছেড়ে কথা বলবে না। এটা একটা সততার একটা উদাহরণ, মানুষের বিশ্বাস হইলে। কারণ কোনো রাজনৈতিক দল ওর বাড়িতে যেত না, খোঁজ নিত না। একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের গরিব মানুষ মারা গেছে, এরকম প্রতিদিন কত মানুষ মারা যায়, কেউ কারো খোঁজ নেয় না। তাহলে এইটা কিন্তু এখন পুরো দেশের দৃষ্টি ওদিকে, রাজ্যের অন্য পলিটিক্যাল পার্টিও যাচ্ছে। আমাকে কয়েকজন সাথী বললো ভাই আমাদেরও যাওয়া উচিত। আল্লাহ ভাই, সিজেপি এসে গেছে, ন্যাশনাল মিডিয়া এসে গেছে, পুলিশ প্রশাসন ভয় পেয়ে গেছে, শুভেন্দু অধিকারী থরথর করে কাঁপছে, তার মুখ থেকে কথা বেরোচ্ছে না। এই সময় ফটো খিচানোর জন্য ওখানে যাওয়ার দরকার নেই। যেখানে কেউ যায় না, যারা অবহেলিত তাদের জন্য যাও, সেইখানে আমরা যাবো। যে কাজটা হয়ে গেছে। আর এরপর কিন্তু ওই আব্দুলের গায়ে কেউ হাত তোলার কথা ভাবে না, ওর বাড়িতে একটা ঢিল ছোড়ার কথা ভাবে না, ওর মার দিকে কেউ তাকানোর কথা ভাবে না। তারা এখন সুরক্ষিত। অতএব আমি পূর্ণ কৃতিত্ব দেবো আশুতোষ সহ ওর সিজেপির পুরো টিমকে। তারা যে কাজ করেছে ভারতবর্ষের বুকে মানুষের নতুন করে বিশ্বাস তারা জাগাচ্ছে। এটা তো ওই একই ফিক্স এজেন্ডা, এরা কাউকে প্রতিবাদ করতে দেবে না। এই যে গুন্ডা দমন আইন এনেছিল মানুষকে ভয় দেখানোর জন্য, এই যে আব্দুলের বাবাকে হত্যা করা, আজ যাতে কেউ স্কুলে গিয়ে হিসাব না চায়, প্রতিবাদকে এরা ভয় পায়
যেমন নরেন্দ্র মোদী আজ পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করেনি, প্রশ্ন শুনলে ভয় পায়, ঠিক আছে না? রাত্রে 2টোর সময় ঘুম হচ্ছে না, এসে ইনস্টাগ্রামে বকবক করছে, হাই ফ্রেন্ড করছে, কখনো বলছে ব্রাদার্স, ভাইও, মিত্র, হাবি জাবি সব বলছে, তো ঘুম হচ্ছে না। কিন্তু উনি কি যন্তর মন্তরে চলে আসতে পারতেন? উনি এত লৌহ পুরুষ ছাপ্পানি, যেখানে বাচ্চারা ওখানে তখন কাজ করছিল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফা চাচ্ছিল, ওনা তো চাচ্ছিল না, প্রথম দিনেই চলে আসতে পারতেন। তো যদি বলতো ফ্রেন্ডস বা বাচ্চা আমার ঘর কে বাচ্চে, যদি এটা মনে হতো, দিল্লির বুকে থেকে উনি দিল্লির যন্তর মন্দিরে আসতে পারতেন, ওদের আশ্বস্ত করতেন যে ঠিক আছে তোমরা বাড়ি যাও, আমি ওকে সরিয়ে দিচ্ছি, তাহলে ওনার ইমেজ বেঁচে যেত। কিন্তু এই লুকোচুরি করতে 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 এখন টার্গেট উনি নিজেই হয়ে গেছেন, এবং আমার মনে হয় না 3 মাস উনি গদিতে বসে থাকতে পারবেন। একই গোয়ালের গরু, ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, ওই স্কুলে তো অনেকদিন পড়াশোনা করেছে। এরা স্বৈরাচারী। আমরা আবু সিদ্দিকেরও হত্যা দেখেছি পুলিশ কাস্টাডিতে, আমরা বাড়িতে ঢুকে মধ্যরাত্রে আনিস খানের হত্যা দেখেছি, আমরা প্রিয়াঙ্কা হাসদাকে বাধ্য করেছে হত্যা হতে, আমরা ওই বীরভূমের মেয়েটি ওরও দেখেছি ঘটনা, আদিবাসী মেয়ে, 13 বছরের মেয়ে, তারও রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। এরকম বাকটুয়ের ঘটনা, যেরকম অজস্র ঘটনা চলেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ঘটনা, সাজানো ঘটনা। আজকেও দেখলাম শুভেন্দু অধিকারী সেই ব্যাপার, এই রেপ মার্ডার কিছুতেই ওনার কিছু যায় আসে না। সূর্যপুরে প্রতিবাদ হয়েছিল, উনি রেগে গেলেন। প্রতিবাদ কেন হবে? নিজে গিয়ে রেপিসদের বাড়িতে গিয়ে 25 লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়ে ওদের রাস্তা করলেন, মেহু না আমি আছি, রেপিসদের সঙ্গে আমি আছি, তো রেপিসদের বুকে পাটা বেড়ে গেল। এখন মানুষ প্রতিবাদ করতে ভয় লাগবে, জেলে পুরে দেবে। এবং মুখ্যমন্ত্রী বলেছে যারা ঘর থেকে বেরিয়ে তাদের কি করে ঘরে ঢুকাতে হয় আমি জানি। অতএব উনি পুরোপুরি এই দুষ্কৃতীদের সঙ্গে আছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে ওনার যুদ্ধ ঘোষণা। অতএব এরা প্রতিবাদী কণ্ঠকে তো কখনোই দাঁড়াতে দেবে না। এবং একটা লোক তথ্যগুলো দিচ্ছিল, প্রভাস মন্ডল, তাকে এনকাউন্টার করে অ্যাকচুয়ালি হত্যা করে শেষ করে দেওয়া হলো, প্রমাণ লোপাট করার জন্য কেসের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। যে কথাগুলো বলেছে তাকেই শেষ করে দিল ইনভেস্টিগেশনের আগে। তার আগেই মুখ্যমন্ত্রী তার ফয়সলা জাজমেন্ট ঘোষণা করে দিলেন, ওকে মেরেছে ধর্মের ভিত্তিতে, ও নিরীহ। মানে ধর্ম একদিকেই দেখতে পেলেন, বাকি দিকে উনি ধর্ম দেখতে পেলেন না। তাহলে এই ধরনের মুখ্যমন্ত্রী থাকলে এই ধরনের ঘটনা হবে। এবং এরা সবসময় যেহেতু এরা অন্যায় করে, এরা প্রতিবাদীদের এরা ভয় পাবে। মুসলিম হত্যা তো মুসলিম হত্যা বলে না, দলিত আদিবাসী সবারই হত্যা হচ্ছে। মুসলমানদের হত্যা করে ওরা ভেবেছিল যে আমরা মনোরঞ্জন করবো, হিন্দুরা খুশি হয়ে যাবে। মানে এদের ধারণা যে সমস্ত হিন্দু মনে হয় মুসলমানের শত্রু, মুসলমানদের টাইট দিলে, অত্যাচার করলে এরা খুশি হবে। এরা হয়তো একটা লেভেল পর্যন্ত কিছু মানুষের মধ্যে ছিল, কিন্তু আজকের দিনে বাংলার মানুষ ভোট দেওয়ার পর বুঝছে যে না, এদের মুসলমানদের গাল দেয়, ক্ষতি করে হিন্দুদের। এদের পলিসি এরকম, দেখুন যত ক্ষতি 90% ক্ষতি কিন্তু হিন্দুদের হয়েছে। অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা আছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। দেখুন আমরা তো সাধারণ বেশিরভাগই মানুষ গরিব অসহায়, এবং আমাদের রুজি রোজগার নাই। আমাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হয়েছে, আমার অ্যাপ্রুভ হয়েছে। গত মাসে আমি জুলাই মাসে 1 লাখ টাকা পেয়েছিলাম, কিন্তু গত পরশু যখন আমি তখন অ্যাপ্রুভ লিস্টের নাম আছে, টাকা আজ পর্যন্ত ঢুকেনি। আমি ইনকোয়ারি করে টাকা ঢুকেনি, এখন অফিস থেকে বলছে আপনার আন্ডার ভেরিফিকেশন। এইগুলা কি নতুন নতুন গ্রাম মারলে আমাদের টাকাগুলো বন্ধ করে দেওয়ার একটা চাল নয়? আমরা তো অসহায় বিধবা মানুষ, আমাদের রোজগার নাই, আমাদের কিছু নাই। অর্থাৎ আমাদের বাড়ির পাশাপাশি সবাই, অনেকে ম্যাক্সিমাম লোক তো টাকা পেয়েছে, টাকার উপরে টাকা পেয়েছে। তাদের কিন্তু আমার অভিযোগ আমি কিছু করতে চাই না। আমি এবং আমরা যেসব অসহায় যে মা বোনেরা এসেছে, তারা সবাই টাকা পায়। এই নয় নাটক বন্ধ করুন, নয় নাটক বন্ধ করুন। দিনের দিনের নাটক আমরা নিতে পারছি না স্যার। এই নয় সরকারকে পেয়ে আমরা যেভাবে হ্যারাসমেন্ট করছি, যেভাবে আমরা মানে দুঃখের সঙ্গে বলছি, এই নয় সরকার আমরা চাই না। আমরা চাই না মানুষকে কিভাবে ক্ষতিত করছে, কিভাবে নির্যাতিত করছে, কিভাবে হ্যারাসমেন্ট করছে, সেই ঈশ্বর তার বিচার করবে। আমরা এমনি কে ভোট দিয়ে জায়গা দিয়েছি মনে এই না, তাদের পায়ে তলে জুতো আমরা, আমাদেরকে দুপায়ে মারিয়ে যাবে, এমন তো বরদাস্ত করবো না। সবার উপরে ঈশ্বর। যদি আমি বিধবা হয়ে অসহায়, তবে এই যে মানুষের চোখের জল, এই সরকার ভেঙে যাবে, এই সরকার ভেঙে যাবে। আমার আন্ডার ভেরিফিকেশন না, আমার অ্যাপ্রুভ ছিল, নতুন নাটক করে গেল, আন্ডার ভেরিফিকেশনে ফেললো। আমি একজন বিধবা রাষ্ট্রপতি পুরস্কার শিল্পীর বাড়ির বউ, আমি বলছি সরকার আমরা ভেঙে দেবো। যদি এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হবে, এবং আমার অ্যাপ্রুভ আজকে আমি দেখবো, আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমি দেখবো আমার কথা সত্যিকারে বেসিক্যালি হলো কিনা। আর যদি না হয়, এর থেকে তীব্রতর আন্দোলন করবো, অগ্নিমিশন হতে চলে, ঝাঁটা রাজিয়ে চলবো, দরকার হলে জেলে আমি ঢুকবো। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। আচ্ছা স্যার, আপনি আসার আগে তো খোলাসা করে একবারও বলেননি কারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবে আর কারা পাবে না, কিন্তু আসার পরে অনেক রকম কথা শুনতে পাচ্ছি, অনেক রকম কিছু। সরকারি চাকরি স্ত্রী পাবে না, বাড়িতে পেনশন হোল্ডার থাকলে তার বৌমা পাবে না। আসার আগে কেন এত ক্লিয়ার করে বলেননি? এটা তো আপনার চিন্তা করা উচিত ছিল, যে চিন্তা করে আপনি কথাটা বলতে পারতেন। যে কথাই আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো ভেবে চিন্তে বলা উচিত ছিল, তাহলে মহিলারা আজকে বিক্ষোভও জানাতো না, আন্দোলনও করতো না। কারণ যোগ্য যারা তারাই তো বাদ হয়ে যাচ্ছে। যাদের বসিয়েছেন এটা দেখার জন্য যে কে যোগ্য কে অযোগ্য, তার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে বলেছিলেন, তারা কি আদৌ সঠিক কাজটা করেছে? হ্যাঁ, বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে, কিন্তু রিপোর্টে তারা অন্য কিছু লিখেছে। আপনি পোর্টাল চালু করেছিলেন কিসের জন্য? সুবিধার জন্য। কিন্তু আদৌ কি মানুষ এটা সুবিধার কাজে লাগালো, নাকি অন্য মানুষের ক্ষতি করার জন্য লাগালো? সেটা একটু ভালো করে খবর নিয়ে দেখবেন তো, কটা গরিব মানুষ অন্নপূর্ণা যোজনা 20 তারিখের মধ্যে পেয়েছে।
আপনি আসার আগে কেন এত কিছু বলেনি? আসার পরে প্রত্যেক দিন একটা নতুন নতুন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা শুনতে পাওয়া যাচ্ছে। কিসের জন্য? আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি আসার আগে কেন খোলাসা করে বলেননি কারা পাবে আর কারা পাবে না? তাহলে মহিলারা অন্তত ভোটটা চিন্তা ভাবনা করে দিত। কারণ আগের সরকার লক্ষ্মী ভান্ডার দেওয়ার আগে এত চিন্তা করেনি, আপনি অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার আগে যতবার চিন্তা করছেন। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু কোনো মহিলা কিন্তু খালি হাতেও ছিল না, কোনো মাস কোনো মহিলা কিন্তু বাদ যায়নি। ওই সরকার দিয়েছে সব মহিলাকে। 10,000 টাকা যে মাইনার কথা বলছেন, 10,000 টাকা নিচে মাইনা পেলে সেসব মহিলারা অন্নপূর্ণা যোজনা করবে। মানে কি? তাহলে লোকের বাড়িতে যারা কাজ করে তারাও মনে 10,000 টাকার উপরে মাস গেলে ইনকাম করে, তাহলে কি তারাও তাহলে পাওয়া থেকে তারা কি মানে অযোগ্য? এটাও তাহলে একটু ক্লিয়ার করে বলে দিন, সোজা কথাই বলে দিন আপনি দেবেন না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।